ভিউয়ার্স আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে। তো আজকের ভিডিওটি হলো যে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের উপবৃত্তি আজকেই চিঠি প্রদান করা হয়েছে এবং কিভাবে আপনি আবেদন করবেন এবং কিভাবে আপনার নির্ভুলভাবে আবেদন করলে শিক্ষার্থীরা উপবৃত্তি পাবে এবং বাউন্স হবে না। তো টোটাল ভিডিওটি যদি দেখেন তাহলে আশা করি আপনার কোনো প্রশ্নের সমস্যা হবে না এবং উপবৃত্তি আবেদনের কোনো সমস্যা হবে না। যেসব প্রতিষ্ঠানে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে অনেক সময় উপবৃত্তি পায় না বা লিস্টে আছে কিন্তু বিভিন্ন সমস্যার জন্য উপবৃত্তি আসে না। তো আজকের ভিডিওটি যদি কন্টিনিউ করেন তাহলে আপনার এই সমস্যাগুলো থাকবে না। যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে যে উপবৃত্তি দেওয়া হয় ষষ্ঠ শ্রেণীর জন্য স্কুল কলেজ মাদ্রাসা সর্বক্ষেত্রে, তো এই বিষয়টা আজকে আপনাদের সাথে আলোচনা করব। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়া এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিও আপনার সাথে দ্রুত চলে যায়। তো প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা যেখানে চিঠিটি পাবেন যে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় 2025 শিক্ষাবর্ষে ষষ্ঠ নবম শ্রেণী বিশেষ ক্ষেত্রে সমমান শ্রেণীতে উপবৃত্তি প্রাপ্তির যোগ্য শিক্ষার্থী নির্বাচন পদ্ধতি নির্ধারণ তথ্য এন্ট্রি সংক্রান্ত এই চিঠিটি ডাউনলোড করলাম। তো আজকে হলো আপনার 10 তারিখ, আগামী 15 তারিখ থেকে এই আবেদন শুরু হবে। তবে এবারে কিছু পরিবর্তন আছে, যেহেতু এর আগে যেভাবে আমরা আবেদন করতাম এবারে একটু পরিবর্তন আছে। তো সেক্ষেত্রে আপনি ভিডিওটা দেখলে হয়তো এই সমস্যা থাকবে না। এবারের উপবৃত্তি আবেদনগুলো অবশ্যই শুধুমাত্র নগদেই পেমেন্ট করা হবে, এছাড়া ব্যাংক বা অন্য কোনো মাধ্যমে বা মোবাইল ব্যাংকিংয়ের তথ্য প্রদান করা হবে না বা টাকা প্রেরণ করা হবে না। যারা আবেদন করবেন শুধুমাত্র নগদ অ্যাকাউন্ট দেবেন। তো এই বিষয়ে যে পরিবর্তনগুলো আসছে আপনাদের সামনে তুলে ধরছি। যে আবেদন করা যাবে আগামী 15/4/2025 থেকে 30/4/2025 তারিখের মধ্যে আবেদন করতে হবে এবং 30 তারিখ রাত্র 10টায় কিন্তু স্বয়ংক্রিয়ভাবে এই ওয়েবসাইটটি বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাদের তার আগেই পূরণ করতে হবে এবং 8/5/2025 তারিখের মধ্যে সফটওয়্যার নির্ধারিত অপশন ব্যবহার করে পূরণ করতে হবে, অর্থাৎ মাধ্যমিক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে 8/5-এর মধ্যে পূরণ করতে হবে। তো যেখানে দেখি যে এখানে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ের আবেদন যাচাই বাছাই কমিটি, একটা কমিটি গঠন করবেন, সেখান থেকে গরিব বা অসহায় যেসব শিক্ষার্থী আছে উপবৃত্তি প্রাপ্ত যোগ্য তাদের তথ্য যাচাই বাছাই করে পূরণ করতে বলা হয়েছে। উপকারভোগী শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়া কিভাবে আপনি নির্বাচন করবেন। 1 নম্বরে হলো যে দারিদ্র্য নিরূপণের জন্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এ ব্যবহৃত প্রশ্নমালার উপর ভিত্তি করে তৈরিকৃত আবেদনপত্রে আবেদন করতে হবে। নাম্বার 2, শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে গঠিত কমিটি আবেদনপত্র সমূহের তথ্য যাচাই বাছাই শেষে প্রতিষ্ঠান পর্যায়ে HSP-MIS সফটওয়্যারে উপবৃত্তির যোগ্য দরিদ্র শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করতে হবে। তথ্য এন্ট্রির পর প্রতিষ্ঠান থেকে তথ্য দিয়ে অনলাইনে সংশ্লিষ্ট উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর প্রেরণ করতে হবে। এটা হইলে মেট্রোপলিটন এরিয়ায় যারা আছে তাদের জন্য। সারা দেশ থেকে অনলাইনে প্রাপ্ত আবেদনসমূহ কেন্দ্রীয়ভাবে HSP-MIS সফটওয়্যার মাধ্যমে সমন্বিত উপবৃত্তি কর্মসূচি কর্তৃক উপবৃত্তির জন্য উপকারভোগী শিক্ষার্থী নির্বাচিত হবেন। উপকারভোগী শিক্ষার্থী লৈঙ্গিক ভিত্তিতে নয়, দারিদ্র্য মাত্রার ভিত্তিতে নির্বাচিত হবে। তো আমাদের যে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো আছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করি, কারণ যেহেতু চিঠিতে অনেকগুলো পয়েন্ট আছে এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। প্রাক্তন ছিটমহল এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান সমূহ হতে এন্ট্রিকৃত শিক্ষার্থী সরাসরি এই কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হবে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, শিক্ষার্থী অন্য কোনো সরকারি উৎস থেকে মেধা সাধারণ বৃত্তি অথবা অভিভাবক কর্তৃক শিক্ষা ভাতা গ্রহণ করলে উপবৃত্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবে না। অর্থাৎ যারা সরকারি অন্য উৎস থেকে বা বাবা মা সরকারি চাকরি করে সেরকম যদি কোনো উৎস থেকে টাকা পায় বা বৃত্তি পেয়ে থাকে তারা এর আওতায় হবে না।
প্রাতিষ্ঠানিক যাচাই বাছাই কমিটি উপজেলা মেট্রোপলিটন এলাকার উপদেষ্টা কমিটি শিক্ষার্থী আবেদনের তথ্যাদি সত্যতা যাচাই বাছাই করবেন। এছাড়া এখানে আছে যে 10টি জেলা এরা সরাসরি এই উপবৃত্তির আওতায় অন্তর্ভুক্ত হবেন। তো এটা আপনারা দেখে নেবেন। তো এখানে ওয়েবসাইট দেওয়া আছে, যে লিঙ্কটি দেওয়া আছে এখানে ঢুকে আপনাদের এন্ট্রি করতে হবে। তবে এবারে একটু পরিবর্তন আছে যে প্রত্যেকবার আপনার লগ ইন করার সময় আপনার প্রতিষ্ঠান প্রদানের ফোন নাম্বার ওটিপি যাবে, সেটা দিয়ে আপনাকে এন্ট্রি করতে হবে। যেহেতু আমাদের আবেদন 15 তারিখ থেকে শুরু, তো 15 তারিখের আগে এই ওয়েবসাইটটি খুলবে না। নতুন এন্ট্রি শিক্ষার্থী এন্ট্রি অপশনে ক্লিক করে তথ্যগুলো আপলোড করতে হবে। তো গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আছে তথ্য এন্ট্রি, এখানে দেখেন যে এবারে কিন্তু শুধুমাত্র নগদ অ্যাকাউন্টে টাকা প্রেরণ করা হবে। যে অধিদপ্তরের সাথে চুক্তিবদ্ধ মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস হিসেবে শুধুমাত্র নগদ অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে। এখানে কিন্তু কোনো আপনি ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন না, অথবা মোবাইল ব্যাংকিং অথবা ডাচ বাংলা ব্যাংকিং আছে বা অন্যান্য যে অপারেটরগুলো আছে তারা না, শুধুমাত্র নগদ দিবেন। আবেদনকৃত সকল শিক্ষার্থী 17 সংখ্যা অনলাইন জন্ম নিবন্ধন থাকতে হবে। পিতামাতার ভোটার আইডি কার্ড থাকতে হবে। পিতামাতা যদি অবর্তমানে অন্য কোনো গার্ডিয়ান থাকে সেক্ষেত্রে তাদের ভোটার আইডি কার্ড থেকে নগদ খুলতে হবে। এরপর এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে যে পিতার জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে সিম রেজিস্ট্রেশন, অর্থাৎ যে সিম ভোটার আইডি কার্ড থেকে সিম কিনবেন সেই ভোটার আইডি কার্ড থেকে কিন্তু নগদ খুলতে হবে। এছাড়াও অন্য যদি কেউ খুলেন তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের তথ্য মিলে না বা বাউন্স হয়, সেক্ষেত্রে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। এখান থেকে মূলত খুব সমস্যাটা হয়। তো সেক্ষেত্রে আপনার যে ভোটার আইডি কার্ড থেকে সিম কিনবেন সেই ভোটার আইডি কার্ড থেকেই নগদ খুলবেন। যদি বাবা মা না থাকে বা একাধিক সন্তান থাকে সেক্ষেত্রে অন্য ভাই বোন, দাদা দাদি, নানা নানি তার যে কোনো একজনের ভোটার আইডি কার্ড ব্যবহার করতে পারেন। কিন্তু কথা হইল যে একটা ভোটার আইডি কার্ড থেকে একটাই অ্যাকাউন্ট হবে, এবং যদি একটা পরিবারে 4-5 জন ভাই বোন থাকে অথবা কেউ কলেজে উপবৃত্তি পাচ্ছে, কেউ স্কুলে, কেউ প্রাথমিকে, সেক্ষেত্রে আপনারা আলাদা আলাদা নাম্বার ব্যবহার করাই ভালো। তথ্য এন্ট্রি পূর্বে ও পরে নগদ অ্যাকাউন্ট নম্বর হিসাবদারের নাম সঠিক আছে কিনা তা নিশ্চিত হয়ে এন্ট্রি সংরক্ষণ করতে হবে। আপনারা এগুলো যাচাই করে নেবেন। উপবৃত্তির জন্য শিক্ষার্থীর তথ্য HSP MIS সফটওয়্যার এন্ট্রি করলে উপবৃত্তি প্রাপ্তির নিশ্চয়তা প্রদান করে না। আবেদনকারী শিক্ষার্থী প্রদত্ত HSP MIS সফটওয়্যারের মাধ্যমে বিশ্লেষণ করে উপবৃত্তি প্রাপ্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হয়। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে প্রতিষ্ঠানে আপনি 50 জন 100 জনের আবেদন করলেন, কিন্তু আপনি পাচ্ছেন 20 জন বা 30 জন, বা অনেকে পেয়ে যায় 50 জনের ভিতরে 40 জন বা 50 জনের 50 জনও পায়। সেক্ষেত্রে কিছু ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরিতে যারা পড়বে শুধুমাত্র তারাই কিন্তু উপবৃত্তি পেয়ে থাকেন। তো প্রত্যেকটা প্রতিষ্ঠানের যে ইউজার আইডি পাসওয়ার্ড আছে এটা দিয়ে আপনি লগ ইন করবেন। লগ ইন করার পর এখানে আপনার কিছু প্রশ্ন আছে, এটা হলো ফর্ম, যে এই ক্যাটাগরিতে যারা পড়বে শিক্ষার্থী আর্থিক অবস্থা সংক্রান্ত তথ্য। এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলো আপনি ভালো করে পড়বেন। পড়ার পরে যদি আপনি ক্যাটাগরি মনে করেন 100-এর ভিতরে 40-এর উপরে ক্যাটাগরিতে পড়ে, শুধুমাত্র তারাই কিন্তু উপবৃত্তি পায়, তার আগে না। যে এখানে মোটামুটি একটা পরীক্ষার মতো নেওয়া হয়, যেখানে আপনার এই ক্যাটাগরির পড়লে পরে যাদের পার্সেন্টেজ 40-এর উপরে উঠে শুধুমাত্র তারাই কিন্তু পেয়ে থাকেন। এবং পেমেন্ট সিস্টেম যেহেতু এখানে দেওয়া আছে সচল মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট, তো সচল মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট এখানে কিন্তু দেওয়া আছে নগদ। তো সেক্ষেত্রে আপনারা অন্য কোনো অ্যাকাউন্ট ব্যবহার করবেন না, এবং এখানে অভিভাবকের অ্যাকাউন্ট নম্বর দিবেন, অভিভাবকের NID নাম্বার ইত্যাদি ব্যবহার করে আপনি আবেদন করবেন। তো এভাবে যদি আপনি আবেদন করেন আশা করি আপনার বাউন্স হবে না বা মিস হবে না। সেক্ষেত্রে আপনারা ভালো করে দেখে নেবেন যে আপনার সিমটি কোন ভোটার আইডি কার্ড থেকে কেনা, এবং সেই ভোটার আইডি কার্ড থেকে নগদ অ্যাক্টিভ হয়েছে কিনা। যদি হয় তাহলে আপনারা সেই তথ্যটি দিবেন। তো এই হলো উপবৃত্তি সংক্রান্ত। এছাড়াও যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনার কমেন্ট বক্সে লিখে দেবেন, আশা করি উত্তর পেয়ে যাবেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি শেয়ার দিবেন। এছাড়া এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য সাথেই থাকুন। তো ধন্যবাদ সবাইকে।